স্বাগত আরটিভির সংবাদে। কোনো এক গুপ্ত মন্ত্রণালয়ের রেজুলেশন কাটছাঁট করে প্রকাশ করে বিভ্রান্ত ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার কাজ শুরু করেছে। ২০ বছর পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আবারও এগিয়ে নিতে হচ্ছে। এছাড়াও শত শত জটিলতার মধ্যেও তারেক রহমানের সরকার এনটিআরসি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে পেরেছে। রেজাল্ট বিপর্যয় নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এতে শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্রের ডাটা পাওয়া গেছে বলেও জানান তিনি। খাতা দেখা প্রসঙ্গে তিনি বলেন, মনের মতো গান গাওয়া যায়, কিন্তু মনের মতো খাতা দেখা যায় না। যে এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে, একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের ছাত্ররা তারা মিছিল শুরু করলো। 5 মাসে পারলাম না টেলিটকের কাছ থেকে একটি প্রোগ্রাম পেতে, প্রত্যেক সপ্তাহে আমাকে প্রোগ্রাম দিচ্ছে ট্রান্সফারে। দ্যাটস হাউ দ্য গভর্নমেন্টস রান, ইটস নট এ প্রাইভেট বিজনেস সেক্টর যে আজ বলবো কালকেই কাজ হয়ে যায়। রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন ইসি সচিব আখতার আহমেদ। বেলা 11টায় সংসদ ভবনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে 20 আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এই নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তার দায়িত্বে থাকবেন সিএএমএম নাসির উদ্দিন। এদিকে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, আর জামায়াত এনসিপি জোটের ঘোষিত প্রার্থী অলি আহমেদের জন্যও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সম্পৃক্ত থেকে তিনি নষ্ট ও পচে যাওয়া মানসিকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা ও সাকিব আল হাসানকে পূর্ণ নিরাপত্তায় আইনের মুখোমুখি করা হবে। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের ঢাকা সফরকে সৌজন্যমূলক বলে জানান তিনি। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সচিবালয়ে দেশের সাম্প্রতিক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের সাম্প্রতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ক্রীড়াবিদ হিসেবে সুনাম থাকলেও ফ্যাসিবাদের দালালি করে নিজের অবস্থান হারিয়েছে সাকিব। তবে সাকিব ও শেখ হাসিনা উভয়কেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানান তিনি। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে, উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য, এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের একদিনের ঢাকা সফর নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। ভারতের কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যার শিকার ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলা প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন উপদেষ্টা। শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন, এবং তাকে আমরা, এটা নিচতলাটা আছে সেটায় সাজানো, যে কিভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তিনি দেশে দেশে কি করেছেন। এবং আমরা এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পোর্ট্রেয়াল। আর ওপরের তলায় যেটা আমরা সবাই জানি, আপনারা যারা গেছেন তারা জানেন যে এখানে তাকে কিভাবে বিতাড়িত করা হলো, তাকে কিভাবে পরাজিত করা হলো।
সেই বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন এখানে হয়েছে। বর্তমান সরকারের মেয়াদকালেও যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়েন তবে দুর্নীতি দমন কমিশন দুদক তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট ও কলঙ্কিত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, 1971 বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় অর্জন, এই ইতিহাসকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই। সকালে নয়াপল্টনে জামায়াতের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যারা খুব কৌশলে 1971 ও জুলাইকে মুখোমুখি দাঁড় করিয়ে কোনটি বড় আর কোনটি ছোট তা নির্ধারণের চেষ্টা করছেন, তাদের সে প্রচেষ্টায় কোনো লাভ হবে না। খুব কৌশলে, খুবই চক্রান্তমূলকভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। এ সময় বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে বলে জানান তারা। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বাড়াতে পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করার এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় নিয়ে আলাপ করেন। এর আগে 3 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। বিএনপি সরকার নারীদের এমনভাবে যোগ্য করে গড়ে তুলতে চায় যেখানে তাদের জন্য কোনো কোটার দরকার না হয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সরকার নারীর উন্নয়নকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগ হিসেবে মূল্যায়ন করছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে জনমত গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে নির্বাচনের আগে থেকে কাজ করছে বিএনপি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসার জন্য সব ধরনের উদ্যোগ সরকার নিয়েছে বলেও জানান তিনি। নলেজ ডিসাইড করবে, দ্য ক্যাপাসিটি ডিসাইড করবে তার অবস্থান কোথায়। এই ক্যাপাসিটিটা তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমরা যারা নিজেদেরকে মনে করি সমাজপতি অথবা আমরা মনে করি আমরা এম্পাওয়ার, তাদের দায়িত্ব হচ্ছে সবার ক্যাপাসিটি দেওয়া। সে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকেও সে আসতে পারে, এগিয়ে যাওয়া জনগোষ্ঠী থেকেও হতে পারে। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের সঙ্গে তার কথোপকথনের একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনে কল রেকর্ডটি বাজিয়ে শোনাবে রাষ্ট্রপক্ষ। এ সপ্তাহেই মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে জানিয়েছে। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন প্রসিকিউটর গাজী MH তামিম। এছাড়াও আজ ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। কথা রাখতে পারে না, উনি যে একটা হয়ে যায় পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল। জি আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ, জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে পারে। ওরা তো আগুনদের পড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, সেগুলো পাবলিক দিয়ে পড়াবে, আর কি করবে। যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিব। এই বক্তব্যের সমর্থনে হাসান মাহমুদ বলছেন যে টিট ফর ট্যাট। এরপরে শেখ হাসিনা বলছেন যে
তোমরা সকলে এখন যার যার এলাকায় চলে যাও, নেতাকর্মীদের নির্দেশ দিয়ে দাও, এখন থেকে ওদের বাড়িঘরে আগুন লাগাবে পাবলিক। হয়রানি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যাপক ডাক্তার এস.এম. সরওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি সংঘবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে তিনি এই অভিযোগ তোলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ 2 বছর যাবৎ একটি কুচক্রী মহল তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাম সর্বস্ব কিছু অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। তিনি বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চাঞ্চল্যকর তাহিয়া তাসনিম ফিমা হত্যাকাণ্ডের প্রধান আসামি তার স্বামী কাজী সাগর সহ চার্জশিটভুক্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও সহপাঠীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা মামলার বিচারিক কার্যক্রম যেন অযথা বিলম্বিত না হয় সে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। সেই সঙ্গে মামলার সকল ফরেনসিক আলামত, সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য যথাযথভাবে আদালতে উপস্থাপন করে দ্রুত, স্বচ্ছ ও ন্যায় বিচার নিশ্চিতের প্রত্যাশার কথা জানান। গত বছরের 20 মার্চ রাতে ঢাকার আজিমপুরের একটি বাসা গৃহবধূ তাহিয়া তাসনিম ওরফে ফিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপমৃত্যুর শিকার হয়েছে এবং তার নিজের হাজবেন্ড তাকে মেরে ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই। ঘন্টার পর ঘন্টা আজকে রাস্তায় দাঁড়িয়ে বলতেছি, আমাদের বাচ্চা বিচার চাই, আমাদের মেয়েদের স্বাধীন চাই, স্বাধীন দেন, স্বাধীন বাংলাদেশ চাই আমাদের। আসামি সহযোগী, তাকে যারা পালাইতে সহযোগিতা করতে, তাকে বাঁচানোর জন্য তারা টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে, প্রত্যেকের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে সাগরে ভাসমান অবস্থায় থাকা 15 বাংলাদেশি সহ 47 জনকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। নৌবাহিনী তাদের পোর্ট সাইড সিকিউরিটি সেন্টারে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। হেফাজতে থাকা বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের আইনি সহায়তা এবং দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে 132 জন। আহত হয়েছেন আরও অন্তত 480 জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকায় বাড়তে পারে প্রাণহানি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পেরেইরা ও এর আশপাশের এলাকায়। ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দর ও সড়ক যোগাযোগ। এরই মধ্যে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করে উদ্ধার তৎপরতা জোরদার করেছে কলম্বিয়া সরকার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্থানীয় সময় সোমবার সকালের দিকে কলম্বিয়ার চোকো প্রদেশে আঘাত হানে শক্তিশালী 7.4 মাত্রা ভূমিকম্প। আর সে ভূমিকম্পে এভাবেই ধসে পড়ে ভবন। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 103 কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকার কয়েকশো কিলোমিটার জুড়ে অনুভূত হয় শক্তিশালী কম্পন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় 55 কিলোমিটার দূরের পেরেইরা শহরের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ধসে পড়ে 65টি ভবন। এর মধ্যে 15টি ভবনে এখনো অনেকে আটকা আছেন এমন আশঙ্কা করা হচ্ছে। পেরেইরার প্রধান চত্বর প্লাজা বলিভারে ধসে পড়ে একটি ভবন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপ ও ধুলায় ঢেকে গেছে পুরো এলাকা। আতঙ্কে অনেক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। শহরের কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ। পেরেইরা থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কালি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মানিজালেস, কিবদো ও মেডেলিন সহ বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী বোগোটাও প্রবলভাবে কেঁপে ওঠে। বিভিন্ন ভবনে ফাটলের খবর পাওয়া গেলেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর মেলেনি সেখানে। কম্পন অনুভূত হচ্ছে প্রতিবেশী দেশ ভেনিজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও। ক্ষয়ক্ষতি হচ্ছে পেরেইরা, মানিজালেস, কিবদো সহ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দর। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1500টিরও বেশি বাড়ি। উদ্ধার কাজে জরুরি ক্ষমতা বাড়িয়ে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট।
এদিকে ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এল সালভাদর। ভূমিকম্পের উৎপত্তি গভীরে হওয়ায় বড় ধরনের আফটারশকের আশঙ্কা তুলনামূলক কম হলেও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন ভবন ও অবকাঠামোর জন্য ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির জন্য তেহরান ক্ষতিপূরণ দাবি করার পরই পাল্টা এ ঘোষণা দেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান এর আগে কোনো আলোচনা বা বৈঠকে এমন দাবি তোলেনি, তাই ইরানের হামলায় নিহত ও গুরুতর আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তেহরানকে। এর মধ্যে USS কোল হামলায় নিহতদের পরিবার, গত 5 দশকে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবার এবং সাম্প্রতিক 5 মাসে নিহত 52,000 মানুষের পরিবারও রয়েছে। ভবিষ্যৎ আলোচনায় এ ধরনের দাবি অন্তর্ভুক্ত করতে প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। খেলার খবর। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি মূল পর্বে খেলবে ICC র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। 2 আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি টিকিট কেটেছে। 10ম স্থানে থাকা ক্যারিবীয়দের সামনে ভারতের বিরুদ্ধে 2টি ওয়ানডে বাকি থাকলেও তা শীর্ষ 8-এ ওঠার জন্য যথেষ্ট নয়। ফলে 2023 সালের পর 2027 বিশ্বকাপেও বাছাই পর্ব খেলতে হবে তাদের। ইউরোপের সেরা গোলদাতার মুকুট আবারও ফিরল বাভারিয়ান ডেরায়, আর তার নেপথ্য নায়ক ইংলিশ সেনসেশন হ্যারি কেন। লিওনেল মেসির পর এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে 2025-26 মৌসুমে ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতলেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। আগামী 19 আগস্ট বায়ার্ন মিউজিয়ামে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হবে সোনালী বুট জোড়া। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। গতির ঝড় আর নিখুঁত ফিনিশিংয়ে গোলের নতুন এক সংজ্ঞা লিখলেন হ্যারি কেন। ফুটবল বিশ্বের বাঘা বাঘা সব স্ট্রাইকারকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট নিজের করে নিলেন বায়ার্ন মিউনিখের এই গোল মেশিন। 33 বছর বয়সে এসেও প্রতিপক্ষের রক্ষণভাগকে একাই তছনছ করেছেন এই ইংলিশ ফরওয়ার্ড। লিগে মাত্র 31 ম্যাচে করেছেন 36 গোল। ফলে টানা তৃতীয়বারের মতো জিতেছেন বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার মুকুট। শুধু তাই নয়, ইউরোপের শীর্ষ 5 লিগের ইতিহাসে একটি ক্লাবের হয়ে দ্রুত 100 গোলের রেকর্ডও এখন শুধুই তার। তবে কেনের আসল রূপকথা অন্য জায়গায়। গত মৌসুমে মোট 65 ম্যাচে করেছেন রেকর্ড 73 গোল ও 8 অ্যাসিস্ট। একবিংশ শতাব্দীতে যা এক মৌসুমে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড। 2011-12 মৌসুমে লিওনেল মেসির 82 গোলের পর এক মৌসুমে এত গোল করতে পারেনি আর কোনো ফুটবলার। পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। শুধু ক্লাবের জার্সিতেই নয়, থ্রি লায়ন্সের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক মঞ্চে কেন ছিলেন অপ্রতিরোধ্য। সদ্য সমাপ্ত বিশ্বকাপে 6টি গোল করে দেশকে এনে দিয়েছেন 1966 সালের পর বিশ্বকাপের সেরা সাফল্য। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেরও সবচেয়ে সফল ব্রিটিশ ফুটবলার এখন কেন। কাজী মাহিম হাসান, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।